নমস্কার, একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায় রচিত একটি ছোট গল্প বনবাসী। শুরু করছি আজকের গল্প বনবাসী। লিলুয়ার একটা লেদ কারখানায় কাজ করে বাপি। হেভি খাটনি। ডিউটি শেষে যখন 8:30টার লোকাল ধরে, শরীরে হাড়গুলো আর হাড় থাকে না, রবারের পাইপ হয়ে যায়। আজ শনিবার, বেশিরভাগ অফিসে হাফ ছুটি, ফাঁকা ছিল ট্রেন। বসার জায়গা পেয়েছে বাপি। চোখের পাতা লেগে গিয়েছিল। 4টে স্টেশন কখন পার হয়ে গেছে টের পায়নি। মল্লিকপুরের গন্ধ নাকে আসতেই বোধহয় জেগে ওঠে, তাড়াতাড়ি নেমে আসে ট্রেন থেকে। ডেলি প্যাসেঞ্জার দৌড়চ্ছে অটো ধরতে অথবা সাইকেল গ্যারেজে। বাপি হাঁটছে ঢিমে তালে। কি হবে জলদিবাজি করে? জগাদা বাবু গোছের লোকেদের সাইকেল ছাড়বে আগে, তারা সব কাছাকাছি থাকে। তারপর গ্রাম এলাকার, সব শেষে লঙ্কা ডিঙির বাসিন্দা। উপেক্ষাটা সয়ে গেছে বাপির। তাদের এলাকার অনেকে অবশ্য এই নিয়ে ঝগড়াঝাটি করে বসে, লাভ হয় না কিছু। গ্যারেজে পৌঁছে একটা বিড়ি ধরায় বাপি। একে একে সব প্যাসেঞ্জার বেরিয়ে গেল। বাপির সাইকেল গড়িয়ে নিয়ে এলো জগাদা। বলল, খবর শুনেছিস? কি খবর? বিড়ি ফেলে উদ্বিগ্ন গলায় জানতে চায় বাপি। প্রথমেই বাড়ির কথা মাথায় আসে। এতটাক্ষণ বাইরে থাকে, বউ বাচ্চার কিছু হয়নি তো? তোদের বাবা ধরা পড়েছে। কথাটার মধ্যে প্রচণ্ড খোঁচা আছে। এখন গায়ে লাগলো না। বাপি জিজ্ঞেস করে, কোথায়, কখন? মিলনী মাঠে ফাইনাল খেলা ছিল। ঘাপটি মেরে বসেছিল সাপোর্টারদের মধ্যে। থানার নতুন অফিসার এসে ধরে। রবার অবস্থা থেকে হাড়গুলো ক্রমশ শক্ত হচ্ছে। অদ্ভুত একটা আনন্দ বয়ে যাচ্ছে শরীরে। মনের ভাবটা মুখে আসতে দিচ্ছে না বাপি। জগাদার হাত থেকে সাইকেল নিয়ে উঠে বসে। জগাদা ফের বলে, কটা দিন তোদের এলাকায় প্রচুর ঝামেলা হবে, প্রায় রেড করবে পুলিশ। নতুন অফিসারটা হেভি ডেসপ্যারেট। প্যাডেলে চাপ দিয়ে এগিয়ে যায় বাপি। পুলিশ যত ইচ্ছা রেড করুক, সব থেকে বড় কথা ভজন ধরা পড়েছে। মারাত্মক গুন্ডা। হয়তো কিছুদিন পরে ছাড়া পেয়ে যাবে, কিন্তু ধস খেয়ে থাকবে বেশ কয়েক মাস। ভজন বাপিদের এলাকার বাবা, স্টেশন এলাকার দাদা, গ্রাম সাইডে কাকা। মল্লিকপুর জায়গাটা অদ্ভুত। সাইকেলে মেন রাস্তা ধরে এগোলে 3 মিনিটে শহর শেষ। আরও মিনিট 4 মফস্বল। 2 মিনিট পরেই ফুরিয়ে যায় গ্রাম। তারপর বন জঙ্গল, জলা জায়গা। আরও দূরে হাইওয়ে। ওপারে সূর্য অস্ত যায়। বাপি থাকে লঙ্কা ডিঙিতে, জলার মধ্যে একটা দ্বীপ। 25 ঘরের বাস। মেন রাস্তার সঙ্গে যোগাযোগ বলতে বাঁশের সাঁকো। বাপিরা ভোট দেয়, তবু এক ধরনের অবহেলা পেয়ে থাকে ডাঙার মানুষের কাছে। তার অবশ্য অনেক কারণও আছে। বাপির পৈতৃক ভিটে স্টেশন থেকে 2 মিনিট, রাস্তার গায়েই। সাইকেল চালিয়ে এসে পড়েছে বাড়িটার সামনে। ঘাড় ফিরিয়ে একবার দেখে, তার ছোটবেলার 3 তলার প্রাসাদ। জানলা গলে উথলে পড়ছে সাদা আলো। নিচের তলায় 2টো দোকান ঘর, সিমেন্টের ডিলার বর্দা, মেজদার ওষুধের দোকান। 2 দাদাকে মাথা নিচু করে খদ্দের সামলাতে দেখল বাপি। দাদারা ছোট ভাইকে দেখতে পেল না। ওরা বোধহয় জানে না ভজন ধরা পড়ার খবরটা। এত বড় ঘটনা। মল্লিকপুরের সবারই
এই নিয়ে আলোচনায় মেতে থাকার কথা। বরদাকে আজ অবিকল বাবার মতো লাগলো। টাক পড়েছে মাথায়। বাবার টাক এত চকচক করত না। বিজনেসটার যথেষ্ট উন্নতি করেছে বরদা। মফস্বলে এসেও ভজন ধরা পড়ার কোনো আভাস পাওয়া গেল না। কোথাও কোনো ছোটখাটো জটলাও নেই। স্বাভাবিক গতিতে চলছে সবকিছু। ভজন ছিল এলাকার ত্রাস, তোলা আদায়, খুন, বোমাবাজিতে জানান দিয়ে রাখত তার অস্তিত্ব। ওর মস্তানির ঝাঁজে বহু ভদ্রলোক বাড়ি বেচে দিয়ে চলে গেছে। নতুন লোকেরা আসতে ভয় পায়। ভজন না থাকলে এখানকার ব্যবসায়ীরা আরও উন্নতি করতে পারত। ওকে সরিয়ে দেওয়ার মতো গুন্ডা এলাকায় তৈরি হলো না, হবেও না। রাসু মস্তানকে খুন করে সেই যে মল্লিকপুরের দখল নিয়েছে, মারা না যাওয়া অবধি তার অবসান নেই। লোকাল নেতা থেকে শুরু করে ভজন চ্যানেল ফিট করে ফেলেছে মন্ত্রী পর্যন্ত। পার্টিকে জেতানোর দায়িত্ব তার। তবু পুলিশ তাকে কেন ধরল বোঝা যাচ্ছে না। গ্রাম এলাকায় এসে পড়েছে বাপি। লাইট পোস্টের নজরদারি শেষ। গৃহস্থ বাড়ির ইলেকট্রিকের আলো এসে পড়েছে রাস্তায়। স্কুল পড়ুয়ার গলা ভেসে আসছে। হুশ করে একটা অটো বেরিয়ে গেল, পেছনে ভ্যান রিক্সা। দূরে সেবা সদনের দালানে এখনো রোগীর ভিড়। কোনো ছন্দপতন নেই। জগাদার খবরটা কি উড়ো? বছর দুয়েক আগে পেটি কেসে ভজনকে দুবার ধরেছিল পুলিশ। ভজনের তখন রাজনৈতিক পার্টির সঙ্গে ভাব ভালোবাসা শুরু হয়েছে। ঘণ্টাখানেকের মধ্যে ভজনের ছেলেরা এলাকা সরগরম করে থানা থেকে ছাড়িয়ে এনেছিল তাকে। আজ ছেলেগুলোকেও দেখা যাচ্ছে না। জগাদা কি ঢপ মারল? বলছিল পুলিশ অফিসারটার হেভি সাহস। আলো জ্বলে ওঠা মনটা ক্রমশ নিভে আসছে বাপির, ঠিক লঙ্কাডিঙির অন্ধকারের মতো। ওখানে কারেন্ট যায়নি, ভজনই দেয়নি যেতে। বড়সড় অপরাধ করে এসে ভজন লঙ্কাডিঙিতে আত্মগোপন করে থাকে। একবার তো বাঁশের সাঁকোটাও ভেঙে দিয়েছিল। দ্বীপের লোকেরা তালডোঙায় চেপে পার হতো জলা। ভজনের মুখের উপরে কেউ কিছু বলতে পারে না। ভজন লঙ্কাডিঙির বাপ। নিজের বাবা খেদিয়ে দেওয়ার পরে বাপি ঠাঁই নিয়েছিল লঙ্কাডিঙিতে। তখন এলাকার এত বদনাম ছিল না। জমি জবরদখল করে পল্লী, গরিব গুরবর বাস। প্রধান পেশা মাছ ধরা। সব পরিবারই বাঙাল। ঝাল খেত বেশি। নাম হয়ে গেল লঙ্কাডিঙি। ঝালটা যে কত অসহনীয় দ্বীপের 25 ঘর এখন হাড়ে হাড়ে টের পায়। ভজন যদি সত্যিই ধরা পড়ে থাকে, বাপিদের পাড়ায় তার একটা প্রভাব পড়বেই। অন্য এলাকার মতো উদাসীন হয়ে থাকবে না মানুষজন। বাঁশের পোলের সামনে এসে সাইকেল থেকে নামলো বাপি। ওপারে অন্ধকার। চালা বাড়িগুলো থেকে উঁকি মারছে লণ্ঠন টেমির আলো, যেন লঙ্কাডিঙির চোখ। কি ভীতু ভীতু চাউনি। গাছপালার ওপর দিকটা বেশ পরিষ্কার। সেজে গুজে চাঁদ উঠেছে আকাশে। সাঁকোর ওপর দিয়ে সাইকেল হাঁটিয়ে নিয়ে যাওয়ার সময় মচমচ করে শব্দ ওঠে। সাঁকোটা যেন বলে, তাড়াতাড়ি বাড়ি যা, বউ ছেলে পথ চেয়ে আছে। বাড়ি ঢোকার আগে এলাকার কারোর সঙ্গে দেখা হওয়াটা খুব জরুরি। জগাদার খবরটার সত্যতা যাচাই করে নিতে হবে। কাঁচা রাস্তায় এসে সাইকেলে উঠে বসল বাপি। একটাও মানুষ চোখে পড়ছে না। খানিক দূরে সুবোদ্দার দোকান খোলা রয়েছে এখনো। লঙ্কাডিঙিতে ওই একটাই দোকান। যাবতীয় জিনিস পাওয়া যায়, এমনকি খবরও। সেটা ফাউ। দোকান গুছাচ্ছিল সুবোদ্দা। সাইকেল থেকে নেমে 2 সিগারেট চায় বাপি। গোটা প্যাকেট কখনো কেনে না। বড়লোক বাড়িতে মানুষ হওয়ার স্মারক। সারাদিনে 2 সিগারেট, বাকিটা বিড়িতেই চালিয়ে নেয়। সুবোদ্দা সিগারেট দিল, কিন্তু ভজনের খবর দিল না।
খোঁচাতেই হয় বাপিকে। হ্যাঁ গো, শুনলাম ভজনকে পুলিশে ধরেছে, খবরটা সত্যি? সত্যি, এবার মনে হয় সহজে ছাড়বে না। লম্ফের আলোর মতো দপ করে ওঠে মন। ভ্রু কুঁচকে বাপি জিজ্ঞেস করে, কেন এ কথা বলছো? কেউ শোনার নেই, তবু একটু চাপা গলায় সুবোধা বলে, ধরেছে দুপুরে, থানাতেই আছে, কাল আবার রবিবার, সোমবারের আগে কোর্টে তুলবে না। ভজনের চেলারা সব মল্লিকপুর ছেড়ে হাওয়া, বেছে বেছে তাদের বাড়িতে ঢুকে পড়ছে পুলিশ অফিসার। নতুন এসেছে থানায়, শুনেছি ভীষণ মাথা গরমের লোক, চামচেগুলোর বাড়ি গিয়ে বিরাট হম্বিতম্বি করছে। জগাদার খবরের সঙ্গে মিলে যাচ্ছে। মনে মনে পুলিশ অফিসারটাকে বাহবা দেয় বাপি। থানায় গিয়ে একবার চেহারাটা দেখে আসলে হতো, শিয়ানে শিয়ানে লেগে গেছে মনে হচ্ছে। মুখ থেকে অজান্তে একটা প্রশ্ন বেরিয়ে যায়, কি নাম অফিসারের? সুকল্যাণ রায়। যে কোনো সময় আমাদের এখানে ধরপাকড় করতে আসতে পারে, একটু সজাগ থাকিস। ভজনের চেলাদের তো আর পাবে না, দেখা গেল তোদের মতো ইয়াং ছেলেদের তুলে নিচ্ছে। একটা সিগারেট ধরিয়ে ফেলেছিল বাপি, পকেটে রেখে দোকানের সামনে থেকে সরে এলো। সাইকেলে আর উঠল না, গড়িয়ে নিয়ে চলল বাড়ির দিকে। পুলিশ তাকে ধরবে কিনা এই নিয়ে কোনো চিন্তা হচ্ছে না। ধরলে ধরবে, থানা পুলিশের ব্যাপারে লঙ্কাডিঙির লোকেদের কোনো আড়ষ্ঠতা নেই। মেইন যেটা চিন্তার, ভজন কতদিনের জন্য ভেতরে গেল। চামচেরা উধাও মানে বড় কিছু একটা ঘটেছে। মল্লিকপুর জুড়ে নাড়াচাড়া ফেলেছে সুকল্যাণ রায়। নামটা বেশ। আহা, লোকটা নিজের নাম সার্থক করুক। বড় অপমানে গ্লানিতে দিন কাটে লঙ্কাডিঙির বাসিন্দাদের। মল্লিকপুরের সবাই বলা বলি করে, লঙ্কাডিঙি হচ্ছে ভজনের বিছানা, ইচ্ছে মতো এর তার ঘরে ঢুকে যায়। অন্যের বউ বোনের সঙ্গে শোয়ে, দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দেয় তাদের স্বামী বাবা দাদারা। এই গুজবের কিছুটা সত্যতা আছে। কয়েকটা বাড়িতে ভজন নিয়মিত মেহফিল বসায়। যেসব মেয়ের সঙ্গে শোয়ে তাদের একটা নামও দেওয়া হয়েছে, পাগলি। সেসব বাড়ির পুরুষরা ভজনের দলের একনিষ্ঠ সদস্য। ওদের জন্যই লঙ্কাডিঙির এত বদনাম। ডাঙ্গার মানুষরা তুচ্ছতাচ্ছিল্য করে। জগাদা সব থেকে দেরিতে সাইকেল দেয়। বাপি যখন প্রথম লঙ্কাডিঙিতে আসে, কত সুন্দর ছিল জায়গাটা। গাছপালা ঘেরা শান্ত ছোট্ট দ্বীপ, উঠোন নিকানো পরিপাটি কুঁড়ে ঘর, হাঁস মুরগি ছাগল চড়ে বেড়াতো নির্বিবাদে। এখন তো ভজনের চেলারা ইচ্ছে মতো সেগুলো তুলে নেয়। জেনারেটর চালিয়ে রাত ভোর ফিস্ট করে, জাম্বো স্পিকারে গান বাজে, মাল খায়, শিয়ালদের সঙ্গে কম্পিটিশন করে ধুয়ো তোলে। লঙ্কাডিঙিতে ইলেকট্রিক না থাকলেও একসময় বাসিন্দাদের মুখে উজ্জ্বল হাসি ছিল। এখন দিনের বেলাটাকেও কেমন যেন অন্ধকার মতো লাগে। ভজনই বিষিয়ে দিল এলাকাটাকে। রবরবা যত বাড়তে থাকলো ভজনের, বাড়িয়ে দিল লঙ্কাডিঙিতে থাকার মেয়াদ। বোমা বন্দুক সবই এখানে। এলাকার গরিব লোকগুলো বিপদ না বুঝেই মিশে গেল ওর দলে। ভদ্রলোকেরা মল্লিকপুরের মানচিত্র থেকে ছেঁটে দিল লঙ্কাডিঙিকে। তবে একটা ব্যাপারে ভজনের সঙ্গে বাপির খুব মিল। দুজনেই মল্লিকপুর শহর এলাকার ছেলে। অমিল হলো বাপি নিজের বাড়ি থেকে ঘাড় ধাক্কা খেয়ে এখানে সংসার পেতেছে। ভজনের ঘর সংসার বউ বাচ্চা শহরেই আছে। লঙ্কাডিঙি ওর প্রমোদ কানন। শালা কোন স্কুলে পড়াশোনা করেছে কে জানে, হয়তো বাপিদের স্কুলেই। এমন বিষধর হয়ে উঠবে তখন বোঝা যায়নি। একই এলাকার প্রায় সমবয়সী দুটো মানুষের মধ্যে এত তফাৎ হয় কি করে ভগবান জানেন। এক্সট্রা কি আছে ভজনের? 3টে হাতও নেই, চোখও সেই দুটো। শুধু আছে সাহস। সেটা এমন একটা অদৃশ্য বস্তু, ঠিক বাগে আনা যায় না।
সাহস যদি থাকতো বাপির, বাবা দাদারা তাকে কি এভাবে বঞ্চিত করতে পারত? বাপির দোষ বলতে নিচু ঘরের কলোনির মেয়েকে বিয়ে করেছে, বাড়িতে ঢুকতে দিল না বাবা। অথচ বড় বৌদি নিজের মুখে স্বীকার করেছে স্বপ্না বাড়ির 2 বউয়ের থেকেই অনেক সুন্দর, এমনকি বাপির বোনেদের থেকেও। 3 ভাই 3 বোন বাপিরা, বাপি সবার ছোট। ও যখন ক্লাস 4 মা মারা গেল, মানুষ হয়েছে দিদিদের কাছে, এক এক করে বিয়ে হয়ে গেল দিদিদের। বাপি ছিল বড় বৌদির জিম্মায়। ব্যবসায় সদাব্যস্ত বাবার কোনো লক্ষ্যই ছিল না ছোট ছেলের প্রতি। হায়ার সেকেন্ডারিতে ব্যাক পেয়ে লেখাপড়া ছেড়ে দিল বাপি। বাড়ির কারোর তাতে হেলদোল নেই। একটা ছেলেকে ঘরে বসিয়ে খাওয়ানোর সামর্থ্য তাদের আছে। ফলে যা হয়, 18-19 বছর বয়স থেকেই আড্ডাই বাপির ধ্যান জ্ঞান। বড় বৌদির প্রশ্রয়ে হাতে কিছু পয়সাও থাকত। বাপির তখন সব থেকে কাছের বন্ধু তপা। রেলপাড়ের বস্তিতে ওদের বাড়ি। বড় লোকের বখা ছেলের একটা গরিব ঘনিষ্ঠ বন্ধু থাকবেই। তপারা গরিব হলেও ছোট লোক ছিল না। বাড়ির সব মেম্বার কিছু না কিছু রোজগার করত। ক্লাস 7 অবধি পড়ে তপার বোন স্বপ্না ঢুকেছিল টিপ কারখানায়। ওদের বাড়িতে যাতায়াতের সূত্রে কবে থেকে যেন প্রেম হয়ে গেল স্বপ্নার সঙ্গে। তপা সোনার কাজ শিখে বম্বে পাড়ি দিয়েছে। কাকা কাকিমা বুঝে গেছে বাপি আর স্বপ্নার সম্পর্কটা বিয়ে অবধি গড়াবে। তপার বাবা পোড় খাওয়া লোক। বড় লোকের বেকার ছেলের সঙ্গে বিয়ে দিলে মেয়ে সুখী হবে না, ভালো করেই জানত। তাই বাপিকে অফার দেয়, আমার কারখানায় চলো, তোমাকে কাজ শেখাবো। তপার বাবা বাপির হাতের কাজের গুরু, নাম করা অভিজ্ঞ ফিটার। বেলুরের এক কারখানায় কাজ করত। বাপি সেখানে বেশি দিন থাকেনি। শ্বশুর জামাই এক কারখানায় কাজ করা ভালো দেখায় না। লিলুয়ার কারখানার চাকরিটা বাপি নিজেই জোগাড় করেছিল। স্বপ্না চাপ দিতে থাকলো বিয়ের জন্য। সব ধরনের সম্পর্কই তখন ওর সঙ্গে হয়ে গেছে। এই বিয়ে বাড়িতে মেনে নেবে না বাপি জানত। আলাদা থাকার কথাও ভাবতে পারছে না। পাকা বাড়ির আরাম ভোলে কি করে। বড় বৌদিকে গিয়ে গোটা ব্যাপারটা বলল। বৌদি ভালো মানুষ, পরামর্শ দেয়, একেবারে বিয়ে করে এনে তোলো, ফেলতে পারবেন না বাবা। কালীঘাটে বিয়ে করে স্বপ্নাকে নিয়ে বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়েছিল বাপি। কেউ বরণ করতে এলো না। বাবার কড়া নির্দেশ, নিচু জাতের বস্তির মেয়েকে কিছুতেই ঘরে তোলা যাবে না। পাশেই ছোটবেলার বন্ধু সুশান্তর বাড়ি। ওদের বাড়িতেই বউ নিয়ে এক রাত কাটালো বাপি। সুশান্তই খবর জোগাড় করল, লঙ্কাডিঙিতে সস্তায় গোটা বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে। দিন যেতে বাপি সে বাড়ি কিনে নিয়েছে। একটা বিষয়ে অন্তত সে দাদাদের থেকে এগিয়ে রইল। নিজের রোজগারে তার বাড়ি হলো একটা। ছেলের আঁতুর হলো এখানেই। 1-2বার বড় বৌদির সঙ্গে দেখা হয়েছে রাস্তায়। মুখে আঁচল চাপা দিয়ে কেঁদেছে বৌদি। একবার বলেছিল, আমার জন্যই লঙ্কাপুরীতে থাকতে হচ্ছে তোমাদের। ভুল শুধরে বাপি বলেছে, লঙ্কাপুরী নয়, লঙ্কাডিঙি। ওই একই হলো। বলে বাপিকে 150 টাকা দেয়। বলে, বাচ্চাটার জন্য দিলাম, একদিন গিয়ে মুখ দেখে আসব। আশা হয়ে ওঠেনি বৌদির। লঙ্কাডিঙির বদনামের কারণেই হয়তো এড়িয়ে গেছে। বাবা মারা যাওয়ার পরে কিছু একটা বন্দোবস্ত হবে ভেবেছিল বাপি। সম্পত্তির ছাঁটকাট নিশ্চয়ই পাবে। মৃত্যুর খবর শুনে গিয়েছিল শ্মশানে। বডি পুড়ে যাওয়ার পরে বড় 2 ভাইয়ের মতো গঙ্গার ধারে দাঁড়িয়ে কাছা নিতে যাচ্ছিল। বরদা বলল, বাবা কিন্তু তোকে কিছুই দিয়ে যায়নি, ক্রিয়াকর্ম করবি কিনা ভেবে দেখ। কোড়া কাপড় ছুঁড়ে ফেলে ঘাটের জামা প্যান্ট পরেই লঙ্কা ডিঙিতে ফিরেছিল বাপি। স্বপ্না বলল, বাবার কাজটাও করতে দিল না। বাপি বলেছিল,
বাবার সম্মানের কথা ভেবে আমিই করলাম না। দুই দাদা ন্যাড়া হলো। নিজের মাথার চুলটাকে আজও কেমন অপবিত্র বাসি বাসি লাগে বাপির। ভাবে একবার ন্যাড়া হয়ে নেবে। পরক্ষণেই সিদ্ধান্ত পাল্টায়, সময় করে গয়ায় যাবে, মাথা কামিয়ে পিণ্ড দেবে প্রেত শিলায়। বাপির জন্যেই বাবা হয়তো পৃথিবীর কাছাকাছি ঘুরছে। আত্মাকে কষ্ট দিয়ে কি লাভ? যতই হোক, আজ তার জন্যেই তো জগতের আলো বাতাস গন্ধ ভোগ করছে বাপি। এই বিশাল সম্পত্তি তো বাবাই দিয়েছে তাকে। খামোখা একবার আকাশটা দেখে নেয় বাপি। তারারা ঘন হয়েছে মাথায়, যেন বাপিরই পূর্বপুরুষ। সদরে পৌঁছল বাপি। ক্রিং 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 শব্দে বাজালো ঘণ্টি। এটাই তার বাড়ি ফেরার সাইন। উঠোন থেকে তাতানের গলা ভেসে আসছে, বাবা এসেছে, বাবা এসেছে। বাপি না ফেরা অবধি ছেলে ঘুমোতে যায় না। সদর দরজা খুলে গেল। স্বপ্নার এক হাতে ঝুলছে লণ্ঠন। আলো এসে পড়েছে মুখে। ভজন ধরা পড়ার খবরটা কি জানে? সাইকেল নিয়ে চৌকাঠ পার হচ্ছে বাপি। স্বপ্না বলল, এত দেরি হলো? লেট ছিল ট্রেন। অবলীলায় মিথ্যে বলে পাঁচিলের গায়ে সাইকেল ঠেসান দিয়ে রাখল বাপি। তাতান এসে গেছে পায়ের কাছে। কোলে তুলে নেয় বাপি। তিরিক্ষি স্বরে স্বপ্না বলে ওঠে, সেই বাইরের হাত পায়ে ছেলেকে কোলে নিলে? কতবার বলেছি হাত মুখ ধুয়ে বাইরের কাপড় ছেড়ে ওকে আদর করবে। বাচ্চার সংসারে কিছু নিয়ম কানুন থাকে। মায়ের অপছন্দটা তাতান বোধহয় বোঝে। মাকে রাগিয়ে মজা পায়, তাই এখন হাসছে। 2.5 বছরেই ওস্তাদ হয়ে গেছে বেটা। মা হওয়ার পরে প্রথম দিকটা এতটা শুচিবাই ছিল না স্বপ্নার। ইদানিং যেন বাড়ছে। সারাদিন ঝাঁট দেওয়া মোছামুছি নিয়েই থাকে। মাসে 2 ঝাঁটা লাগে সংসারে। তাতানকে বারান্দায় বসিয়ে কুয়োতলায় হাত মুখ ধুতে যায় বাপি। যত রাতই হোক, ডিউটি থেকে ফিরে 1 কাপ চা বাপির চাই। লুঙ্গি পরে খালি গায়ে চায়ের অপেক্ষাতেই বসে আছে বারান্দায়। ছেলেটা গায়ে পিঠে খেলছে। পড়াশোনা করেছো আজকে? মাকে জ্বালাওনি তো? যা যা জিজ্ঞেস করে বাপি, সবেতেই হ্যাঁ করে তাতান। বাপি মনে করার চেষ্টা করে, সে কি কোনোদিনও বাবার কোলে উঠেছে এভাবে? বোধহয় না। 6 নম্বর সন্তান, এবং খুব সম্ভবত ভুলবশত তার আগমন। 30 বছর আগেও কেউ শখ করে 6ষ্ঠ সন্তানের জন্ম দিত না। তাই তো বাপিকে বঞ্চিত করতে এতটুকু বাঁধেনি বাবার। নাও ধরো। বারান্দায় চায়ের কাপ নামিয়ে রাখল স্বপ্না। ভজনের খবরটা জানে কিনা এখনো বোঝা যাচ্ছে না। জানলে ভালো লাগতো ওর। প্রসঙ্গটা ঘুরিয়ে তোলে বাপি। পাড়ায় কি সব গন্ডগোল হয়েছে শুনছি? কই, জানি না তো। তাতানকে নিজের কাছে নেয় স্বপ্না। চায়ে চুমুক মেরে বাপি বলে, 2 নম্বরই ছেলেগুলো নাকি পুলিশের ভয়ে পালিয়েছে। হবে হয়তো। ভজন ধরা পড়েছে জানো তো? কাপে আরো 2 বার চুমুক দিয়ে বাপি বলতে থাকে, সুবোধদা বলছিল সাবধানে থাকতে। পুলিশ ভজনের ছেলেদের না পেয়ে আমাদের মতো ইয়াংদের তুলে নিয়ে যেতে পারে। তুমিও পালাও তাহলে, দায়সারাভাবে বলে উঠে গেল স্বপ্না। হয়তো কোনো কারণে মেজাজ খারাপ। না হওয়ার কিছু নেই। মন ভালো রাখার কি এমন বন্দোবস্ত করে রাখতে পারে বাপি? কারেন্ট নেই বলে ঘরে ফ্যান টিভি কিছুই নেই। লঙ্কাডিঙির 5টা বাড়িতে সেসব আছে, ব্যাটারিতে চলে। ওরা ভজনের হয়ে কাজ করে। বাপিদের বিনোদন বলতে FM রেডিও। ঘর থেকে সেটা নিয়ে এসে ফের বারান্দায় বসে বাপি। তাতান পিছু পিছু ঘুরছে। গরম সহ্য করতে পারে না বেচারি। এখন কিছুতেই ঘরে থাকবে না। বাবা ছোটবেলায় ফ্যানের হাওয়ায় মানুষ হয়েছে। রক্তধারায় অভ্যাসটা চলে গেছে ছেলের মধ্যে। রেডিওটা চালিয়ে দিল বাপি। ধুম সিনেমার গানটা দিয়েছে। হেভি হিট করেছে মার্কেটে।
চোখ বুজে গান শুনছিল। সদরে ঠকঠক। একটু চমকে ওঠে বাপি। এখন কে এলো? রেডিও অফ করে গলা তুলে জানতে চায়, কে? আমি রে বাপি, নগেন। হতাশ হয় বাপি। শালা নগেন মাতাল। কিছুক্ষণ আগডুম বাগডুম বকে তারপর বাড়ি যাবে। কোনো এক অজানা কারণে নগেন রিকশাওয়ালা বাপিকে খুব পছন্দ করে। রিকশা ফাঁকা থাকলে রাস্তা থেকে বাপির বউ বাচ্চাকে তুলে নেয়, ভাড়া নেয় না। উঠোন পেরিয়ে সদর দরজা খোলে বাপি। নগেনের মুখটা অন্য দিনের তুলনায় একটু বেশি খুশি যেন, মিটিমিটি হাসছে। বাপি জানতে চায়, কি ব্যাপার, হাসছ যে বড়? বলছি বিরাট ক্যাচাল। হাসি মুখে বারান্দার দিকে এগিয়ে যায় নগেন। ধপ করে বসে পড়ে সেখানে। নেশায় ঝুলে আছে মাথা। এখন চা দিতে চাইলে খাবে না, পাছে নেশা কেটে যায়। বাপি সামনে এসে বসতে মাথা তোলে নগেন। বলে, এমন একটা খবর দেব না এখন, শুনলে পুরো বমকে যাবি। ভজন ধরা পড়ার খবরটা আমি জানি, বলে বাপি। ধুর ধুর, ও খবর ঠোঙা হয়ে গেছে এতক্ষণে। আসল খবরটা শোন। ভজনকে কোমরে দড়ি বেঁধে এলাকা ঘোরাবে পুলিশ। থ মেরে যায় বাপি। খবরটা বিশ্বাস হতে চায় না। ছবিটা সে কল্পনাই করতে পারছে না। প্রায় 6 ফুট হাইট ভজনের, হাতে পায়েও তেমনি মাসল। চোখের কি চাউনি, তাকিয়ে থাকা যায় না। হাতে 10 আঙুলে 8টা আংটি, সোনার বালা, গলায় ছোট বড় 2টো সোনার চেন। তাকে কিনা পুলিশ কোমরে দড়ি বেঁধে তারই এলাকায় ঘোরাবে। নগেন মাতাল বোধ হয় একটু বেশি চাপিয়ে ফেলেছে আজ। বাপি বলে, খবরটা কি তোমার চুল্লুর থেকে পেলে? না রে না, এ একেবারে ঘোড়ার মুখের কথা। ঘোড়াটাকে শুনেছি, নগেন বলতে থাকে। প্যাসেঞ্জার নিয়ে থানায় যেতে হয়েছিল। আমার চেনা হাবিলদার আছে একজন, জিজ্ঞেস করলাম ভজনকে রেখেছে কোথায়। বলল থানার জেলেই আছে, বেধড়ক কেলাচ্ছে, নতুন অফিসার, কাল এলাকা ঘোরাবে। এবার যেন একটু বিশ্বাস হচ্ছে বাপির। নগেনের কথা জড়াচ্ছে না, জল জল করছে চোখ মুখ। মনে হচ্ছে খবরটা বানানো নয়। নগেন আরও বলে যাচ্ছে, গোটা মল্লিকপুর হাঁটাবে, নিয়ে আসবে আমাদের এখান অবধি। কাল তো রবিবার, অফিস বাবুরাও থাকবে এলাকায়। পুলিশ বুঝিয়ে দেবে ভজন যত বড়ই দাদা হোক, সরকারের থেকে বড় নয়। কেমন একটু যেন নার্ভাস লাগতে শুরু করেছে বাপির। কাল এলাকায় একটা বড় সড়ো অশান্তি হবেই। ভজনের ছেলেরা বোমা ফোমা ছুঁড়ে ছিনিয়ে নেবে তাদের নেতাকে। পুলিশও গুলি ছুড়বে, যা তা কাণ্ড হবে একখানা। নগেন এখনো থামেনি, বলে যাচ্ছে, আমি ভাবছি আমাদের এলাকাটা ভজনকে আমার রিকশায় ঘোরাবো। যতই হোক ও আমাদের এলাকার রাজা, ওর অপমান আমাদেরও অপমান। নতুন অফিসারকে রিকোয়েস্ট করব সবাই মিলে। কথাটা ব্যঙ্গ করে বলছে নগেন। বিদ্রুপটা লঙ্কাডিঙির বাসিন্দাদের উদ্দেশ্যে নাকি ভজনের, ধরতে পারে না বাপি। প্রসঙ্গ হালকা করতে বলে, তোমাদের রিকশা তো সাঁকো দিয়ে আসতে পারবে না এপারে, কি করে ঘোরাবে? চিন্তিত হয়ে পড়ে নগেন। মাতাল লোক, ভুলেই গেছে লঙ্কাডিঙির 4 রিকশাওয়ালা তাদের গাড়ি রাখে ও পারে। আকাশ পাতাল ভেবে নিয়ে উঠে দাঁড়ায় নগেন। বলে, স্পেশাল একটা ব্যবস্থা করতে হবে। সদরের দিকে এগিয়ে যাচ্ছে নগেন, সামান্যই টলছে। স্পেশাল কি ব্যবস্থা করবে সেই জানে। নগেন মাতাল চলে যাওয়ার পরে খোলা সদরের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল বাপি। তাতানের কথা খেয়াল হয়, কখন যেন পাশ থেকে চলে গেছে ছেলেটা। ফের বাপির মন চলে যায় নগেনের খবরে। সত্যিই কি তাহলে সুদিন ফিরছে লঙ্কাডিঙির? চোরের মতো কোমরে দড়ি বাঁধা ভজন কি আর কোনোদিনও স্বমহিমায় এলাকায় ফিরতে পারবে? উল্টোটাও হতে পারে, এই অপমানে আরও খতরনাক হয়ে উঠবে সে। জেলে তাকে বেশি দিন রাখা যাবে না।
নিজের জন্য বড় উকিল দেওয়ার ক্ষমতা তার আছে। মাথায় আছে মন্ত্রীর আশীর্বাদ, নাকি আশীর্বাদী হাতটা সরে গেছে একটু, তাই এত দুর্দশা ভজনের। গাটা ধুয়ে নাও, খেতে দেব। স্বপ্নার ডাকে ধর্মড়িয়ে ওঠে বাপি। বউয়ের মুখের দিকে তাকায়, একই রকম ভাবলে মুখ। নগেনের সব কথা নিশ্চয়ই শুনেছে, যা চেঁচিয়ে কথা বলে, তবু কি করে এত নির্বিকার আছে স্বপ্না? কুয়োতলার নির্জনতায় এসে দাঁড়ালো বাপি। পাঁচিলের ওপারে ঝাঁকালো গাছের সারি, কালো ডালপালার ভেতরে জোনাকি ঝিঝি উচ্চিংড়ে কোরাজ শুরু করেছে। থেমে যাচ্ছে হঠাৎ। আকাশের মেঘ খেয়ে ফেলেছে অর্ধেকের বেশি চাঁদ। কপিকলে জল তুলে বালতি উপুর করল মাথায়। শীত শীত করে। কারুর থেকে খবর পেয়ে তবেই পুলিশ ধরেছে ভজনকে। ইনফরমারটাকে? কপালে বিচ্ছিরি মৃত্যু লেখা আছে তার। রাসুগুন্ডাকে কুপিয়ে খুন করেছিল ভজন। বডি পড়েছিল লাইনের ধারে। বাপি নিজের চোখে দেখেছে সেই বডি। তারপর কত লাশ যে এদিক ওদিক ফেলেছে ভজন, তার কোনো হিসেব নেই। পুলিশ অফিসারটার কপালেও দুঃখ আছে। পরের দিন সকাল। থানার সামনে বড়সড় দুটো ভোমরার মতো কালো সুমো গাড়ি। একটার মাথায় লাল আলো। আন্দাজ করা যায় লালবাজার থেকে এসেছে। গাড়ি দুটো ঘিরে উৎসুক জনতার ভিড়। অস্থির পদক্ষেপে আইসি সুকল্যাণ রায় বেরিয়ে এলেন থানা থেকে। বয়স ৩৫-৩৬। মিলিটারি জওয়ানের মতো গাঁট্টা গোট্টা চেহারা। টুপিটা একবার খুলে ফের পড়লেন। একটু দমে গেল জনতা। বড্ড অল্প বয়সে টাক পড়েছে। সুকল্যাণ ভিড় দেখে বেশ খুশি হয়েছেন। যাক, খবরটা তার মানে ছড়িয়ে গেছে। এই ভিড়টাকে আজ তার ভীষণ প্রয়োজন। মিডিয়ার লোকজনকে দেখা যাচ্ছে না। আসবে ঠিক। কাল দুজন ফোন করেছিল। সাংবাদিকদের সঙ্গে সুকল্যাণের সম্পর্ক ভালোই। যত ক্রাইম প্রোন অঞ্চলেই সুকল্যাণের বদলি হয়। এলাকা ঠান্ডা করার ব্যাপারে তার হাত যশ আছে। রিপোর্টাররা তাকে তো পছন্দ করবেই। কাল ফোনে এক সাংবাদিক বিজ্ঞাপনের ভাষায় বলল, আপনি যেখানে, খবর সেখানে। কাল সকাল সকাল চলে যাচ্ছি স্যার। এখন বেলা হতে চলল। সিআইডি ডিপার্টমেন্টের কয়েকজন এসেছেন। চাটা খেয়ে বেরোতে দেরি হচ্ছে তাদের। ভজনকে বসিয়ে রাখা আছে। কোমরে দড়ি বেঁধে ইন্সপেক্টর কনস্টেবলদের টিম রেডি। ভেতরে ভেতরে একটা উত্তেজনায় ফুটছে তারা। ভজন এতদিন দাপিয়ে বেরিয়েছে এলাকা। পুলিশকে তুচ্ছ জ্ঞান করেছে। কয়েকজনকে পয়সা দিয়ে কিনেও রেখেছিল। ভজনের জামানা শেষ করতেই মল্লিকপুর থানাকে আইসির আন্ডারে নিয়ে আসা হয়। মাত্র 1 মাস হলো এখানে এসেছেন সুকল্যাণ। রাঘব বোয়ালটাকে তুলে ফেলেছেন জালে। তবে ভজন যে কত বড় মস্তান টের পেয়েছেন কাল সন্ধেবেলা। লকআপে নাড়ু নামে একটা দাগি ক্রিমিনালকে ঢোকানো ছিল। বেশ সন্ডাগন্ডা চেহারা। তাকে 500 টাকা দিয়ে সুকল্যাণ বলেছিলেন, ভজনকে একটু মালিশ করে দিস তো, কাল ওকে নিয়ে বেড়াতে বেরোবো। আসলে নিজের হাতে মারতে চাইছিলেন না। মারার সময় মাত্রা জ্ঞান থাকে না। বেশ কয়েকবার ওপর মহল তাকে সতর্ক করেছে। নাড়ু রাজি হলো না। কেঁদে কেটে একসা বলল, আমি স্যার পারবো না। আজ বাদে কাল ভজন জামিনে ছাড়া পাবেই। প্রথমেই কেটে ফেলবে আমাকে। অগত্যা আস্তিন গোটাতেই হলো সুকল্যাণকে। বেদম পিটিয়েছেন। এখনো টনটন করছে হাত। শালার ফিগারটা রাবণের মতো। একটু দুমড়ে মুছড়ে না নিলে প্রবলেম আছে। রাস্তায় বের করলে হয়তো দড়ি কনস্টেবল শুদ্ধ দৌড়ে পালাবে। সিআইডি কর্তারা বেরিয়ে এসেছেন থানার বারান্দায়। পেছনে ভজনকে নিয়ে এএসআই কনস্টেবলের দল। শশব্যস্ত হয়ে ওঠেন সুকল্যাণ। থানার চত্বরে দাঁড়িয়ে থাকা পাবলিকের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হল। উপস্থিত জনতার দিকে এগিয়ে গেলেন সুকল্যাণ। মোলায়েম গলায় বললেন, আপনারা এখানে ভিড় করবেন না, স্টেশনের কাছে চলে যান।
ওখান থেকেই হাঁটানো হবে। ভিড়টা একটু পেছলো, পুরোপুরি চলে গেল না। জনগণের উপরে আজ বেশি চোটপাট করা যাবে না, বন্ধুত্বপূর্ণ আচরণটা তাই বজায় রেখেছেন সুকল্যাণ। এদের উপরই নির্ভর করছে আজকের অভিযানের সার্থকতা। পুলিশ বোঝাই দুটো গাড়ি এসে দাঁড়ালো স্টেশনের রাস্তায়। লাল আলো লাগানো প্রথম গাড়িতে সিআইডি কর্তার সঙ্গে ছিলেন সুকল্যাণ। মুখোমুখি বসেছিল ভজন, কালশিটে পড়া ফোলা থোবরা, চোখের পাতা তুলতেও যেন কষ্ট হচ্ছে। ওই অবস্থাতে খানিক আগে সুকল্যাণকে শাসিয়েছে। স্যার, আমাকে ঘোরাচ্ছেন ঘোরান, এলাকায় গায়ে হাত দেবেন না, হিউম্যান রাইটসের কথাটা খেয়াল থাকে যেন। জেলের ভেতর থেকেই কেস করে দেবো আপনার এগেনস্টে। হুমকিটা তখন হজম করে গেছেন সুকল্যাণ। গাড়ি থেকে এখন ঘাড় ধরে নামালেন ভজনকে, ঠাটিয়ে একটা চর কষালেন জনসমক্ষে। ভজন ঘুরে গিয়ে পড়ল অটো রিকশার স্ট্যান্ডে। 2 কনস্টেবলের হাত থেকে দড়ি ছেড়ে গেল, দৌড়ে গিয়ে ধরল তারা। কোমরে দড়ি বাঁধাটাই মানবাধিকারে মানা, সেটা ভালো করেই জানেন সুকল্যাণ। সঙ্গে এটাও জানেন ভজন টাইপের অপরাধীদের ক্ষেত্রে মানবাধিকার মুখ ঘুরিয়ে রাখেন। ভজনকে এলাকা ঘোরানোর অর্ডার ওপর মহল থেকে এসেছে, সম্ভবত মন্ত্রীমহলের নির্দেশ। মনে হচ্ছে ভজনের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন কোনো মন্ত্রী, ভজনের মনোবল ভেঙে দিতে এবং এলাকার মানুষের মনে সাহস যোগাতে আজকের এই অপারেশন। ক্রিমিনাল হিসেবে ভজনের গুরুত্ব যথেষ্ট। লোকাল থানা ছাড়াও সিআইডি অফিসাররাও রয়েছেন, যেটা সুকল্যাণের একদমই পছন্দ হচ্ছে না। এতটা মর্যাদা তিনি দিতে রাজি নন কোনো লোকাল গুন্ডাকে। 4টে কনস্টেবল হলেই তার চলে যেত। রাস্তার দুপাশে ঠিক ঠিক করছে ভিড়। ভজনকে নিয়ে হেঁটে যাচ্ছে পুলিশের দল। পুলিশের গাড়ি দুটো গড়িয়ে আসছে পেছন পেছন। সুকল্যাণ জনতার উদ্দেশ্যে বলে চলেছেন, শুধু দাঁড়িয়ে দেখলে হবে, হারামিটার পেছনে কষিয়ে লাথি মারুন, কোনো ভয় নেই, আমরা আছি, কম জ্বালিয়েছে আপনাদের। জনগণ যেন কালা হয়ে গেছে, এতটুকু তাতানো যাচ্ছে না। সকলের চোখে মুখে অবিশ্বাস, ভয়, অনেকটা লকআপে থাকা নাড়ুর মতো। ভজনের গায়ে হাত দেওয়ার কেউ সাহসী পেল না। তবু ভজন তখন সোজা ছিল, মেয়েকে নুয়ে গেছে এখন। একটা পা টেনে টেনে হাঁটছে, তা সত্ত্বেও ভয় কাটছে না জনতার। আইসি সুকল্যাণ চেঁচিয়ে যাচ্ছেন, মারুন মারুন, এত ভয় কিসের, আপনারা ভয় পান বলেই তো। চলমান ভিড়টার মধ্যে বাপিও আছে, থানা থেকেই ছিল। পুলিশ অফিসারের অসহায়তা দেখে বড্ড খারাপ লাগছে তার। সত্যি শহরের লোকগুলো একদম ভেরুয়া। এখানে প্রফেসর, ডাক্তার, উকিল, পার্টির নেতা, কত ধরনের মান্যগণ্য মানুষ থাকে। সময় বিশেষে ভজন এদের মধ্যে অনেক লোককে চমকেছে। ইচ্ছে মতো চাঁদার বিল কাটা, গায়ের জোরে স্কুলে অ্যাডমিশন করানো, ঘরের মেয়ে বউকে টিটকিরি মারা, মালফাল খেয়ে বেশ কয়েকবার হাত আঁচল টানার কেসও আছে। সবাই কি সব ভুলে গেল? শহরে যদি এই অবস্থা হয়, গ্রাম মফস্বলের লোকেরা তো ভজনের উপরে এতটুকু ঝালও মেটাতে পারবে না। পুলিশ অফিসারের চেষ্টায় কোনো ভাটা নেই। টিভি ক্যামেরা ছবি তুলতে গিয়েছিল তার, ধাতানি দিয়ে সরিয়ে দিলেন। লাফালাফি করেই যাচ্ছেন। ভজনকে লাথি ঘুষি মারছেন কিছুক্ষণ অন্তর অন্তর। ঘামে ভিজে গেছে জামা, টুপি খুলে পড়ছে। বলে যাচ্ছেন, এই সুযোগ আর কোনোদিনও পাবেন না। রাগ মেটানোর হয় এখনই মিটিয়ে নিন। কত বছর জেলে থাকবে তার ঠিক নেই। প্রচুর কেস আছে এর নামে। জামিনে যদি ছাড়াও পায়, এলাকায় ঢুকলেই এনকাউন্টার করে দেব। কাকস্য পরিবেদনা। মল্লিকপুরের মানুষ যেন জন্ম বোবা কালা। পুলিশের সঙ্গে তারা শুধু হেঁটে যাচ্ছে। এক পেশে নাটক দেখে বোর হয়ে গেছে টিভির লোক। চলে যাচ্ছে ক্যামেরা গুটিয়ে।
হাঁটানোর শুরুতে বেশ ধস খেয়ে গিয়েছিল ভজন, এখন ফিরে এসেছে চোখের আগুন। বাপির ঘাড়ের কাছে কে যেন বলে উঠল, কি বুঝছিস? মাথা ঘুরিয়ে দেখে নগেন রিক্সাওয়ালা। বাপি বলে, কি আর বুঝবো, ফালতু টাইম নষ্ট, বেকার চেঁচাচ্ছে অফিসার, এখানে কারুর ধক আছে ভজনের গায়ে হাত দেওয়ার? পাশে হাঁটতে হাঁটতে নগেন বলে, আমি কিন্তু শালা গরম খেয়ে গেছি, আমাকে মাইরি ধরে রাখ, এনি টাইম ভজনকে কেলিয়ে দিয়ে আসতে পারি। পিন মারা সুরে বাপি বলে, সে কি গো, তুমি না কাল রাত্রিরে বলছিলে ভজনকে রিকশায় চাপিয়ে ঘোরাবে লঙ্কা ডিঙিতে? ওর ডেড বডি ঘোরাবো শালা, শুয়োরের বাচ্চা, কম অপমান করেছে আমাদের। বউ বাচ্চার সামনেই কলার ধরে নেয়। ওর চেলাদের দিনের পর দিন নিজেদের ঘরে লুকিয়ে রাখতে হয়েছে, খুনেগুলোকে খাওয়াও পড়াও। নগেনের হাতটা ধরবো ধরবো করেও ধরছে না বাপি। নেশা ছাড়াই নগেন রিক্সাওয়ালার চোখ আজ লাল, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে পারে ভজনের উপরে। পড়ছে না, কার ভরসায় ঝাঁপাবে? ভজন ধরা পড়লেও সাঙাতরা তো বাইরে আছে, মিশে আছে ওই ভিড়ের মধ্যে। ভজনকে নিয়ে পুলিশের দল ফিরে গেলেই ওরা পিঠের চামড়া তুলে নেবে নগেনের। দেখতে দেখতে শহর ফুরিয়ে গেল। দুটো কালো গাড়ি পেছনে নিয়ে মিছিলটা চলছে শোক মিছিলের মতো। বাপির আসল বাড়ির সামনে দিয়ে দলটা যখন যাচ্ছিল, দোকানের বাইরে এসেছিল বড়দা মেজদা। কিছুক্ষণ দেখল, তারপর ফিরে গিয়ে মন দিল কাজে। বাপি নিশ্চিত দুই দাদাই ভজনকে তোলা দিত। এখন এমন ভাব করল যেন চেনেই না। মেঘের কালো ছায়ার মতো ভেসে ভেসে মিছিলটা পার করল মফস্বল গ্রাম। কোথাও এক ফোঁটা বৃষ্টি হয়নি, মানে একটা লোকও হাত দেয়নি ভজনের গায়ে। সেবা সদনের সামনে দিয়ে আসার সময় দেখা গেল ডাক্তার নার্সরা পুতুলের মতো দাঁড়িয়ে দলটাকে দেখছে। বছরখানেক আগে এরা সামান্য হলেও সোচ্চার হয়েছিল ভজনের দলের বিরুদ্ধে। ভজনের চামচেরা সেবা সদনের ফ্রিজে বিয়ারের বোতল রাখতে গিয়েছিল। ওষুধ রাখার দামি ফ্রিজটা ইউনিসেফের দান করা। বিয়ার রাখতে দেবে না হাসপাতালের কর্মচারীরা, সেই নিয়ে তুমুল কি চাইন। এমএলএ এসে ব্যাপারটার মীমাংসা করে। মীমাংসা বলতে ওই আর কি, চামচেদের নতুন ফ্রিজ কিনে দিতে হয়। ভিড়টা পৌঁছে গেছে লঙ্কাডিঙির কাছাকাছি। বাপি ভেবেছিল বাঁশের সাঁকো দেখে পুলিশ বোধহয় ফিরে যাবে, গেল না। সাঁকোর উপর দিয়ে চলেছে সবাই, কাকিয়ে কাকিয়ে কাঁদছে বাঁশের সেতু, ভেঙে না যায়। লঙ্কাডিঙির মেঠো রাস্তা দিয়ে চলেছে দলটা। পুলিশের গাড়িটা দাঁড়িয়ে রইল সাঁকোর ওপারে। নতুন অফিসার এখন বেশ ক্লান্ত। গোটা রাস্তায় কেউ তার কথা শোনেনি। বাপি ক্ষীণ আশা করেছিল গ্রাম সাইডের গরিব মানুষগুলোর কেউ একজন অন্তত অফিসারের ডাকে সাড়া দিয়ে ফেলবে। কত অনুযোগ শুনেছে তাদের মুখে। অভাবে পড়লেও জমি বেচতে পারে না তারা, ভজনের ভয়ে কেউ কেনে না। পাইকার ভেরে না চাষির কাছে। আত্মহত্যা ছাড়া তাদের আর কোনো পথ খোলা নেই। আজ সত্যি তারা মৃতের মতো স্থির, শুয়ে থাকার বদলে দাঁড়িয়েছিল। এই যা। অফিসারের হয়ে একজন ইন্সপেক্টর এখন চেঁচাচ্ছে, একই ডায়লগ, মারুন ক্রিমিনালটাকে, উচিত শিক্ষা দিন। শালা নিজেকে ডন মনে করে, পুলিশ কি জিনিস আজ ওকে বুঝিয়ে দেব। পায়ের তলায় লঙ্কাডিঙির মাটি পেয়ে ভজন এখন অনেক ফ্রি, শানসে হাঁটছে। চোখ আর আগের মতো জ্বলছে না, ঠোঁটে ওর সেই বিষাক্ত হাসি। স্পষ্ট চোখে তাকাচ্ছে আশেপাশের লোকের দিকে। মাথা নিচু করে নিল নগেন। বাপি 25 ঘরের কচিকাচারা দৌড়ে এসে জমা হচ্ছে ভিড়ে। মেয়ে বউরা এসে দাঁড়াচ্ছে দোরগোড়ায়। লোকজনের ফাঁক দিয়ে বাপি দেখল তাতানকে কোলে নিয়ে স্বপ্না দাঁড়ালো সদরে। ইন্সপেক্টর একই কথা বলে যাচ্ছে। মিছিলের মাথায় জড়ো হয়েছে
একদল কাক চেঁচিয়ে পাড়া মাথায় করছে। বাপিদের বাড়ি ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে ভিড়, সঙ্গে যাচ্ছে বাপি। আরেকটু পরেই জমি শেষ লঙ্কা ডিঙির, তারপর জলা। ওখানে পোতা আছে ভজনের অনেক অপরাধ। শীতে বিদেশি পাখি আসে জলায়, ওপারে সূর্য অস্ত যায়। সপ্তাহান্তে কলকাতা থেকে টুরিস্ট পার্টি আসে। নিম গাছের ছায়ায় বসে পড়েছে বাপি। টায়ার্ড লাগছে বেশ। নগেনের উৎসাহের শেষ নেই, এঁটে আছে মিছিলের সঙ্গে। বাপিকে বলে গেল, ভজনের পাগলিদের দেখতে হবে না? কোমরে দড়ি বাঁধা নাগরকে দেখে কেমন হয় ওদের মুখ। ফিরে আসছে দলটা। ক্লান্ত চোখ তুলে বাপি দেখল অফিসার এখনো হাল ছাড়েননি। নতুন উদ্যমে লোকজনকে তাতাচ্ছেন। এই লাস্ট চান্স। সাঁকো পেরোলেই পুলিশের গাড়ি। ফিরে যেতে হবে ওদের। ব্যর্থ হবে গোটা অপারেশন। ভাবনার মাঝে ভিড়ের মধ্যে ভীষণ একটা চঞ্চলতা লক্ষ্য করল বাপি। গাছতলা থেকে ছিটকে উঠে যায়। ভজন কি পালানোর চেষ্টা করছে? না, সেধিয়ে গিয়ে বাপি দেখে ভয়ানক সর্বনাশ হয়ে গেছে তার। স্বপ্না ঝাঁটা হাতে ঝাঁপিয়ে পড়েছে ভজনের উপরে, বেদম মারছে। অফিসার উত্তেজিত হয়ে বলছেন, মারুন, আরো মারুন। অফিসার তো জানেন না কত বড় বিপর্যয় ঘটে যাচ্ছে বাপির। কদিন আগে কেনা নারকেল ঝাড়ুটা ফেলে স্বপ্না এবার এলো পাথারি হাত চালাচ্ছে। লাফিয়ে উঠে খামচে ধরল ভজনের চুল, নামিয়ে নিয়ে আসছে মাথা। কেউ হাততালি দিচ্ছে না। কাকগুলো আবার চলে এসেছে ভিড়ের মাথায়, কা কা করেই যাচ্ছে। ভজনকে লাথি মারছে স্বপ্না, থুতু ছুঁড়ে দিল মুখে। পা থরথর করে কাঁপছে বাপির। এক্ষুনি পালিয়ে যাওয়া উচিত, পারছে না। মনে এক চিলতে আসা, লঙ্কা ডিঙির আরো অনেকের তো ভজনের উপরে রাগ আছে। যদি সবাই মিলে মারতে শুরু করে ভজনকে, স্বপ্নার দিকে আলাদা করে আর আঙুল তুলবে না কেউ। সেরকম কিছুই হলো না। সদর দরজায় দাঁড়িয়ে কাঁদছে তাতান। ছেলের কান্না হুঁশ ফেরালো স্বপ্নার। এগিয়ে গেল বাড়ির দিকে। উল্টো রথের মতো মিছিল ফিরতে শুরু করেছে। বাপি দৌড়চ্ছে আগে, পালাচ্ছেই বলা যায়। মাথায় ঘুরছে একটাই কথা, সবাই জেনে গেল, সবাই জেনে গেল। গ্রাম মফস্বল ছাড়িয়ে উদ্ভ্রান্তের মতো হেঁটে যাচ্ছে বাপি। প্রথমে যাবে পৈতৃক বাড়িতে, বরদাকে বলবে স্বপ্না তাতানকে নিয়ে কয়েকটা দিন থাকবো এখানে। মল্লিকপুরের বাইরে বাড়ি ভাড়া পেলেই চলে যাব। বরদা যদি রাজি না হয়, যাবে শ্বশুর বাড়িতে। দুই বাড়িতেই আজকের ঘটনার কিচ্ছু বলবে না। হাওয়ায় ভাসতে ভাসতে এ খবর তাদের কানে পৌঁছবেই। তার আগে কদিন থাকার পারমিশনটা বের করে নিতে হবে। ভাড়া বাড়ি খুঁজতে কিছু তো সময় লাগবে। এই সিদ্ধান্তটা তার আগেই নেওয়া উচিত ছিল। লঙ্কাডিঙ্গির বাড়িটার লোভ সে ছাড়তে পারেনি। সামান্য চাকরি করে 3 কাঠা জমি বাড়ির মালিক সে। লঙ্কাডিঙ্গির বাসিন্দারা প্রতিনিয়ত আশা করে ভজনের জামানা বেশি দিন চলবে না। আচমকাই খুন হয়ে যাবে একদিন, যেমনটা এলাকার দাদাদের ক্ষেত্রে হয়। তখন বিদ্যুৎ আসবে লঙ্কাডিঙ্গিতে, রাস্তা পাকা হবে, প্রাইমারি স্কুল খুলবে সরকার, 4 গুণ দাম বেড়ে যাবে জমি বাড়ির। ভজনের সঙ্গে বাপির মুখ পরিচিতি ছাড়া আর কোনো সম্পর্ক ছিল না। ওদের দলের কারোর সঙ্গেই আলাপ ছিল না তেমন। চাকরি, ঘর সংসার এসব নিয়েই থাকতো বাপি। লঙ্কাডিঙ্গির অনেকেই এরকম থাকে, অন্তত চেষ্টা করে। ছেলের তখন 1 বছর। সন্ধে উতরানো এক রাতে ভজন এলো বাপিদের সদর দরজায়। ওর ডাকে ঘর থেকে বেরিয়ে এসেছিল বাপি। ভজনের চোখে মুখে মদের গন্ধ নেই, ঠোঁটে বিষাক্ত হাসি। ভালো আছিস বাপি? তোর বউয়ের হাতে চা খেতে এলাম। না মানে চা আসলে। আমতা আমতা করছিল বাপি। কোমর থেকে রিভলভারটা বার করে
ভজন একবার পিঠটা চুলকে নিয়েছিল, তারপর বলে, জানি মেয়েবাজ বলে বদনাম আছে আমার, 5-6টা পাগলি পুষি লঙ্কাডিঙিতে, কিন্তু তাদের সঙ্গে কথা বলে মন ভরে না। আমি তো তোরই মতো শহরের ছেলে, অশিক্ষিত মেয়েগুলোকে বেশিক্ষণ সহ্য করা যায় না। একটু থেমে বলেছিল, 2 ঘন্টাখানেক বাইরে ঘুরে আয়, তেমন কিছু ক্ষতি করব না তোর বউয়ের। বাপিকে কিছু বলার সুযোগ দেয়নি ভজন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল ভিটের বাইরে। রাস্তার ওপারে আবছা অন্ধকারে বাপি যেন দেখতে পেয়েছিল ভজনের সাঙ্গাতদের। 1 ঘন্টার কিছু আগেই ফিরে এসেছিল বাড়িতে, কোনো চিহ্ন ছিল না ভজনের। অন্যান্য রাতের মতোই সংসারের কাজ গোছাচ্ছিল স্বপ্না। ভজনের কথা বাপি আর কখনো তোলেনি বাড়িতে। স্বপ্নার ব্যবহারে একটু হয়তো বদল এসেছিল, সামান্য তিরিক্ষি ভাব। এই রুক্ষতা লঙ্কাডিঙির সকল বাসিন্দাদের মধ্যে কম বেশি আছে। সূচিবাইটা কি তখন থেকেই শুরু হয়? বাপি আশ্বস্ত হয়েছিল এই ভেবে যে খুব ক্ষতি কিছু হয়নি। দেখা গেল হয়েছে গভীর ক্ষত। না হলে এত মারাত্মক আক্রোশে শোধ নিত না স্বপ্না। কি ভীষণ বিপদ ডেকে আনল লঙ্কাডিঙির পাগলিদের দলে। নাম উঠে গেল ওর। বাপিকে দেখে এলাকার লোকেরা এবার থেকে মনে মনে ছিছি করবে, বাঁকা হাসি হাসবে। ভজনের ছেলেরা স্বপ্নাকে ছেড়ে দেবে না, মেরেই ফেলবে হয়তো। কাল ভোর ভোর বউ বাচ্চাকে নিয়ে লঙ্কাডিঙি ছেড়ে পালাবে বাপি। রাত 10টা নাগাদ শহর থেকে ফিরে এলো বাপি। বাঁশের সাঁকোতে পা রাখতে সাঁকো বলল, ব্যবস্থা হলো? বাপি মনে মনে বলল, হলো। বাড়ি গিয়ে সোজা বড় বৌদির কাছে উঠলাম। বললাম, কাল এই বাড়িতে চলে আসছি, হপ্তাখানিক থাকব। অন্য কোনো ডিমান্ড নেই, দূর সম্পর্কের আত্মীয়দের মতো রেখো। বৌদি আসার কথা শোনালো। 1 সপ্তাহ কেন, এবার হয়তো তোমার বর্দা পাকাপাকিভাবেই তোমাদের এখানে এনে রাখবে। ইদানিং প্রায় তোমার কথা বলে। ছেলেটা তো খারাপ পথে যায়নি, মন দিয়ে চাকরি ঘর সংসার করছে। বাবা ওর প্রতি অবিচার করেছেন। একটু থেমে বৌদি বলেছিল, তোমাদের বনবাস পর্ব বোধহয় শেষ হলো। যতই হোক রক্তের টান বলে কথা, ও যে কোনো দিন তোমাদের গিয়ে নিয়ে আসবে, রেডি থেকো। কিন্তু কাল কি হবে সেই ভাবনা নিয়ে বাপি গেল শ্বশুর বাড়ি। শ্বশুর বলল, আপত্তির কিছু নেই, থাকো কটা দিন। বরাবরের জন্য রয়ে যেও না, নিজেরই সম্মানে লাগবে। বাড়ির সামনে এসে পড়েছে বাপি। হাটখোলা সদর দেখে বুক ফাঁকা হয়ে যায়। স্বপ্নাকে তুলে নিয়ে গেল না তো ভজনের ছেলেরা? তাতান কোথায়? দৌড়ে উঠোনে আসে বাপি। না, মনে হচ্ছে সেরকম কিছু ঘটেনি। ঘরের দরজা জানলা বন্ধ। ভেতর থেকে চুঁইয়ে আসা আলোতে বাপি দেখে বারান্দাময় গরিব গরিব চটি, সবই লেডিস। 2-4টে হাওয়াইও আছে। সাইজ দেখে বোঝা যায় এগুলোও মেয়েদের। ঘরের ভেতর থেকে ভেসে আসছে মেয়েদের গুনগুন গল্পগাছা। লঙ্কাডিঙির সব মেয়ে কি জড়ো হয়েছে বাপিদের বাড়িতে? এতজন যখন, ভজনের পাগলিরাও নিশ্চয়ই আছে। দরজায় টোকা দেয় বাপি। ভেতর থেকে কোনো এক মেয়ের গলা ভেসে আসে, কে? আমি। আমি কে? বাপি। কোন বাপি? নামটা সত্যি বড্ড কমন। লঙ্কাডিঙিতেই 3টে বাপি আছে, ভজনের দলেও বোধহয় আছে একটা। ভেতর থেকে আসা প্রশ্ন শুনে বোঝা যাচ্ছে ঠিকঠাক পরিচয় দিতে না পারলে দরজা খোলা হবে না। লঙ্কাডিঙির সব মেয়েরা মিলে পাহারা দিচ্ছে স্বপ্নাকে। ওদের পুঞ্জীভূত আক্রোশ স্বপ্না এতদিন সযত্নে জমা করে রেখেছিল মনে। বাপির এখন বলা উচিত, আমি স্বপ্নার বর, তাতানের বাবা। বলার মতো জোর পায় না গলায়, কেমন যেন ফ্যাঁস ফ্যাঁসে হয়ে গেছে। তাই তো
ওরা চিনতে পারল না। সিগারেট খেতে হবে একটা। আজ নেওয়াও হয়নি সুবোদ্দার দোকান থেকে। বারান্দার সিঁড়ি বেয়ে নেমে আসে বাপি। উঠোনে ফটফট করছে চাঁদের আলো। বড় মনোরম লাগে নিজের ভিটেটা। মনে মনে বড় বৌদির উদ্দেশ্যে বলে, বরদাকে বলো বনবাসে তাদের বাড়ির বউ নিরাপদেই আছে। শেষ হলো সুকান্ত গঙ্গোপাধ্যায় রচিত গল্প বনবাসী। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।